This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মতো পরিস্থিতিও নয়, কিন্তু একটা বিষয় রয়েছে, এই যে ঘটনার এই যে ভিসা না পাওয়া বারবারই হচ্ছে হিন্দুদের উপর, বৌদ্ধদের উপর, খ্রিস্টানদের উপর যে ধারাবাহিক অত্যাচার। হিন্দুর একটা দাবি ওখানে ছিল, যারা হিন্দুদের যে সম্মিলিত যে জোট, যাকে যে নির্মম দমনপীড়ন দিয়ে তাকে মানে একেবারে গর্তে ঢুকিয়ে দেওয়া হলো, তাদের একটা দাবি ছিল ৮ দফা দাবি। এই ৮ দফা দাবির কোনোটা না মেনে নিলে ভারতের সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে সুসম্পর্ক শুধুমাত্র বাণিজ্য, বাংলাদেশ ভারতের অখণ্ড বন্ধু, বিপদের বন্ধু, সেই পুরনো কাঁদুনিতে কি আজ চিড়ে ভিজবে বলে মনে হয়? দেখুন, এই ৮ দফার দাবিটা যেটা বিষয়টা আপনি বলছেন, সেখানে একটা জিনিস আরেকটু, একটা যে চিন্ময় প্রভু মহারাজ, উনি এখনো উনি ভেতরেই আছেন, ওনাকেও ওনার বিষয়ে কোনো মন্তব্য কিছু করেননি। এখন মোহাম্মদ ইউনূস যদি এরপরে যদি চিন্ময় প্রভুর বিষয়ে কিছু মত, তখন বোঝা যাচ্ছে যে কতটা এগোলেন উনি, এই যেটা আপনি বলছেন কতটা সিনসিয়ার বোঝা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যেটা ল্যাক অফ মিডল ক্লাস, আমি ওই ল্যাক অফ মিডল ক্লাসটা নিঃসন্দেহে এটা খুব ভিভিডলি ওটা এই জন্য দিক হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশে যা একটু যে মিডল ক্লাস আছে, স্কুল টিচার, হেডমাস্টার, বিডিও, ক্লার্ক, কেরানি, এই যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, সেটা কিন্তু হিন্দু একটা বড় অংশ আছে। এটা একটা বিরাট বড় কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। ওরা যে ধরনের ইন্টেলিজেন্সে বা যে ধরনের বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে, সেখানে ওদের তাহলে নিজস্ব একটা ওদের একটা মধ্যবিত্ত সমাজ দরকার হবে। সেই সমাজকে বাদ দিয়ে ওরা কি করে বাংলাদেশ তৈরি করবে? আর যে ধরনের পলিটিক্যাল দাবি দেওয়া বা যে ধরনের পলিটিক্যাল ম্যানুভারিং হচ্ছে, বাংলাদেশ মূলত পাওয়ার পলিটিক্সের একটা রেলেমের মধ্যে আছে। দাদা বলতে পারেন ভালো করে, সবসময় পাওয়ার পলিটিক্সের রেলেমের মধ্যে আছে। কোনো আইডিওলজি কাজ করছে, কোনো মতাদর্শ কাজ করছে, বা মানুষজন মোবিলাইজ হচ্ছে কোনো মতাদর্শের জন্য, এটা একমাত্র জামাত একমাত্র যে কোনো আইডিওলজি দিতে পারছে। আদারওয়াইজ এটা খুব অদ্ভুত বিষয়। আওয়ামী লীগ যেই মতাদর্শ, যে আইডিওলজি দিচ্ছে, সেখানে খুব লিমিটেড মোবিলাইজেশন করছে। বিএনপি যে বার্তাটা দিচ্ছে খুব লিমিটেড, মোটামুটি একই রেলেমের মানুষ মোবিলাইজ হয়। কখনো বিএনপির জন্য মোবিলাইজ হবে, কখনো আওয়ামী লীগের জন্য মোবিলাইজ হবে। কিন্তু সেই অর্থে যে একটা আইডিওলজি দিয়ে মোবিলাইজ করে, ইউথকে মোবিলাইজ করে পলিটিক্স করা, আমাদের দেশে আমরা দেখেছি 77-এ জয়প্রকাশ নারায়ণের মুভমেন্ট, ইউথ মোবিলাইজ হয়েছে, ছাত্র যুব সমাজ মোবিলাইজ হয়েছে। তারপর আমরা কেজরিওয়ালের সময় দেখেছি, এই আন্না হাজারের সময় দেখেছি, ইউথ মোবিলাইজ হয়েছে। তো কোনো একটা আইডিওলজি, কোনো একটা বার্তাতে মোবিলাইজ হবে, কিন্তু এখানে তো সেটা হচ্ছে না। শেখ হাসিনাকে সরাবার কথা ছিল, সরে গেছে। তারপরে তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না ওরা, কেন ওরা কোনো আইডিওলজি বা কোনো একটা মতাদর্শগতভাবে যে একটা গড়বে কিছু, যেটা দিয়ে আপনি শুরু করলেন প্রোগ্রাম, যে ভেঙে ফেলাটা খুব সহজ, কিন্তু গড়বে কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে, কি গড়বে? ধীরে ধীরে যদি পদক্ষেপ, যখন তিনি সুর নরম করছেন এবং হচ্ছে তিনি বার্তা দিচ্ছেন, যেটা বিমস্টেকে যদি একটা বৈঠকে, সেটাও যদি কৌশল হিসাবে তাও হয়, একটা বার্তা দিচ্ছেন, কিন্তু এই ক্ষেত্রে তো একটা বড় একটা প্রশ্ন, যে সংখ্যালঘুদের যেটা কিন্তু রাষ্ট্রসংঘে, কেননা সেটা আমরা দেখেছি, ভলকার তুর্কের রিপোর্টেও সেটা রয়েছে, এবং ৮ দফা দাবি একদমই। শেখ হাসিনার সময় তো জামাত রাইজ করেছে, এক্স্যাক্টলি শেখ হাসিনার টেনরে তো জামাত এতটা পাওয়ারফুল হয়েছে। তো সেটা বেসিক কন্ডিশন থেকেই যাচ্ছে, এই রাষ্ট্রের বেসিক কন্ডিশন থেকেই যাচ্ছে। তার যেটা পাকিস্তান লেগেসি, আমাদের মনে রাখতে হবে 1946-এ মুসলিম লীগ ম্যাক্সিমাম ভোট এই ইস্ট বেঙ্গল থেকে, বাংলাদেশ থেকে পেয়েছিল। মানে এইটা কি এখন বাংলাদেশের মূলত পলিটির কি এই অবস্থা, মানে মন রয়েছে পাকিস্তানের দিকে, কিন্তু পাকিস্তানের সঙ্গতে নেই, মানে একেবারে হচ্ছে ভাড়ে মা ভবানী। ওরা কিন্তু তাহলে ভারতের উপর যদি নির্ভরশীল হতে হয়, কিন্তু মন ভারতের দিকে সায় দিচ্ছে না, এইরকম একটা জায়গায় আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে। কেননা ছাত্র যুব সমাজ যেটা নতুন, আমি এক সেকেন্ড, ওরা যেটা বলছে, ওরা কিন্তু ভুল বলছে না। ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান থেকে কিন্তু ম্যাক্সিমাম মুসলিম লীগ ভোট পেয়েছিল। পাকিস্তানের দাবি ম্যাক্সিমাম ওখান থেকে এসেছিল। তো ওটাও তো বাংলাদেশের হিস্ট্রির মধ্যেই পড়বে, ওটা যে পাকিস্তান তৈরি করাতে ওদের অবদানটা অনেক বেশি, সবচেয়ে বেশি ছিল। মানে মুসলিম লীগের প্রস্তাবনা, মুসলিম লীগের জন্ম তো ঢাকায় হয়েছে, 1906 সালে মুসলিম লীগ ঢাকাতে তৈরি হয়েছে। এটাও তো বাংলাদেশের ইতিহাসে থাকবে, ওরা তো বেশি ভুল বলছে না ওরা। তো ওরা পাকিস্তানের হিস্ট্রিটা ধরবে, 1971-এর ভাষা আন্দোলনের হিস্ট্রিটা ধরবে, ওরা কোন হিস্ট্রি ধরবে?
ওদের তো আইডেন্টিটি ক্রাইসিস দেশটার। এটা তো একটা গভীর সংকট, যে থেকে পরিত্রাণের উপায় বা ভারত কিভাবে দিতে পারে। একদম, আমরা কি দিতে পারি এর মধ্যে? আমরা স্টুডিওতে এই মুহূর্তে যেখানে বসে আছি এর ঠিক ব্যাক সাইডে কিছু কয়েক মিটার গেলেই মৌলানা আজাদ কলেজ, যেখানে পড়েছিলেন মুজিবুর রহমান, এবং তার যে ঘরে থাকতেন ঘরটিও আছে। কারণ এই মুজিবুর রহমান পড়াশোনা করতে ছাত্র রাজনীতির প্রথম দিকে তিনি কিন্তু মুসলিম লীগেই ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগ গঠন করেন। অর্থাৎ অধ্যাপক চৌধুরী যেটা বললেন ঠিকই, প্রথম দিকে একটা মুসলিম লীগের প্রতি একটা ছিল, পরবর্তীকালে উনি নিজের ক্যারিজমাটিক পার্সোনালিটি দিয়ে একটা প্রমাণ করলেন না ন্যাশনালিজমটা, বেঙ্গলি ন্যাশনালিজমটা বেশি প্রয়োজন, এবং তিনি সফলও হয়েছিলেন। তাই ইউনাইটেড করতে পেরেছেন সারা বাংলাদেশের জনগণকে, এটা চলেছিল। এখন হাসিনা সম্পর্কে একটা ন্যারেটিভস যেটা আমি মানে শুনছি চারিপাশে, যেটুকু আমার পড়াশোনা, সেটা হচ্ছে উনি ওভারসেল করে ফেলেছেন মুজিবুর রহমানকে। সব সময় শেষের দিকে আমার পিতা, এই জাতির পিতা, জাতির মাতা, মানে এগুলো বেশি একটা জিনিসকে যখন বেশি ওভারসেল করা হয় না, সেটা গুরুত্বটা হারিয়ে যায়। যে এই যে ইউথরা চাইছে, ঠিক আছে দেশীয় আবেগ তো আমাদের মধ্যে আছে, কিন্তু আমাদের চাকরি কোথায়, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কোথায়? এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল ঠিক হাসিনার সময়, লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে একটা ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হয়েছিল, এটা ঠিক। পাশাপাশি কি হয়েছিল, বাংলাদেশে দুর্নীতি কিন্তু প্রচুর বেড়ে গিয়েছিল। যে উনি স্বচ্ছ ভাবমূর্তির কথা বলতেন ঠিকই, কিন্তু ওনার যে নেতৃবর্গ ছিলেন ক্যাবিনেটে, সবার বিরুদ্ধে প্রায় অভিযোগ ছিল কিন্তু। এবং ওই সময় ঘুষ থেকে শুরু করে একটা জিনিস, আর আপনি যে রেডিক্যাল ফোর্সের কথা বলেন না, শেখ হাসিনা একটা সময় আপোষ করেছিলেন রেডিক্যাল ফোর্সের সাথে, এবং ওই সময় কিন্তু উত্থান ঘটেছে, সেটা ওইভাবে প্রোপাগেটেড হয়নি আর কি। এটা ইন্ডিয়ান আউটলুক থেকে হাসিনাকে আমরা বেশি বিশ্বাস করি, এবং হাসিনার প্রতি আমাদের একটা সফট কর্নার আছে, কিন্তু ওটা কিন্তু আমি যদি নিরপেক্ষভাবে বলি, তারও পুরোটা ঠিক ছিল না। হ্যাঁ, ভারতের এটা অনেকেই বলতে চান না, ভারতের এবং রয়ের যে ভূমিকা পুরো ফেল বলতে হবে, কতগুলো জায়গা ফেল করেছে যে এই রকম একটা পরিস্থিতিকে কিভাবে ষড়যন্ত্র চলছিল। এটা তো মানে এত একটা মাস মুভমেন্ট হতে যাচ্ছে হাসিনার বিরুদ্ধে, তো এটা তো রয়ের উচিত ছিল, রয়ের ইনফরমেশন থাকার, রেডারের মধ্যে থাকা উচিত ছিল। ইনফরমেশনও তো থাকলেও এখন ব্যাপারটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা কমব্যাট মেকানিজম, তো ভারত গিয়ে কমব্যাট মেকানিজম করবে না, অনেক ক্ষেত্রে বালুচিস্তান আমরা ডিরেক্ট করি। এইটা শেখ হাসিনারও যেরকম একটা কনফিডেন্স, তিনি যেটা বলবেন সেটাই হবে, এবং যেটা মুজিবুর রহমানের ক্ষেত্রে তাকে যে কেউ হত্যা করতে পারে বাঙালিরা, তিনি কখনো এটা বিশ্বাসই করতে চান। এই যে নিজের সম্পর্কে একটা খুব সুন্দর কথা বলেন, আমি একটু মিলিয়ে দিই মুজিবুরের সাথে হাসিনার এই পয়েন্টটার মধ্যে। খুব পপুলার যখন হয়ে যায় কোনো জননেতা, ওভার কনফিডেন্ট হন, এবং মুজিবুর রহমান কিন্তু তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন দেশে দু তিন রকম সংকট ছিল। একটা ছিল অর্থনৈতিক সংকট, দ্বিতীয়ত ছিল ল অ্যান্ড অর্ডার ছিল না, শান্তিরক্ষী বাহিনী গঠিত হয়েছিল, এবং তার যে ছেলে, বড় ছেলে কামাল, সে কামালের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, অনেক রকম অভিযোগ ছিল। মুজিবুর রহমান কিন্তু কোনো স্টেপ নেননি, এবং তিনি চাকমারা দেশ স্বাধীনতার পরে চাকমা নেতাও গেছিলেন দেখা করতে, মুজিবুর রহমান একমাত্র ওই চাকমাদের সাথে কথাও বলেননি। কেন? মুজিবুর রহমান এরকম লোক নয়। কি মনে হয়েছিল, চাকমারা নাকি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি। কিছু কিছু ক্ষেত্রে তিনি অ্যালুভ করতেন, আমাকে কে মারতে পারে, আমি জাতির পিতা। ফলত যেটা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি 16 বছর ক্ষমতায় আছি, আমি এই মেকানিজমের মাধ্যমে ক্ষমতায় থাকবো, কেউ আমাকে উৎপাদন করতে পারবে না। এবং এই রিপিটিশন কিন্তু তার সাথে হতো, তাকে তো হত্যাই করতো। যদি তিনি আরো 8 ঘন্টা পরে বেরোতেন, তাকে হত্যা করে ফেলতেন। দেখেছি আমরা জনগণের সেরা প্রধান দুঃসম্পর্কে জামাই ছিল বলে, একদম বাংলাদেশের সেরা প্রধান, একদম আত্মীয় বলে, মানে কোনো একটা জায়গায় একটা সেফ প্যাসেজ তৈরি করার জায়গাটা মানে এটা করেছে। হয়তো একটা রক্তস্নাত বাংলাদেশ তৈরি হওয়া থেকে তিনি রক্ষাও করতে পেরেছেন, পুরোটা হয়তো করতে পারেননি, কিন্তু তার জায়গা থেকে সেটা তিনি রক্ষা করতে পেরেছেন। কিন্তু যেটা এই জায়গা থেকে একটা প্রশ্ন দেবাশিস বাবু এটাও আসে, আপনি মিডল ক্লাসের কথা বলছিলেন, বাংলাদেশের যে একটা মিডল ক্লাস, হয়তো এটা নানা মেকানিজমে হয়তো তৈরি হচ্ছিল শেখ হাসিনার সময়, তার কিছু কিছু, কিন্তু জামাত বা ইসলামী ঐক্য জোট, তার যে রাজনীতি, সেখানে মিডল ক্লাস ভূমিকা নেই, তৈরি হওয়া খুব মুশকিল, মানে তৈরি হওয়া স্পেসই তো পাবে না। মিডল ক্লাসের স্পেস দরকার, মিডিয়া স্পেস, বাক স্বাধীনতা, জামাতের এরকম লিবারাল লাইফস্টাইল। মিডল ক্লাস তো কাফির, একদম মিডল ক্লাসটা কাফির, ওদের সরাতে খুব সহজ আরো বেশি। এবং আমি বলছি বাংলাদেশে মিডল ক্লাস একটা সময় ছিল, ভালোই রোল প্লে করেছিল। 69 গণ অভ্যুত্থান, 71, এবং 71-এ স্বাধীনতা হয়েছে 16 ডিসেম্বর, তো 14 ডিসেম্বর সব বুদ্ধিজীবীদের মেরে ফেললো, প্রায় প্রধান বুদ্ধিজীবীদের, ঢাকা ইউনিভার্সিটি অধ্যাপক থেকে শুরু করে শিল্পী, সাহিত্যিক, লয়ার, যাতে করে দেশটা বুদ্ধি শূন্য হয়, যে আমাদের তো ছেড়ে দিতেই হবে, পাকিস্তানি সেনারা বুঝে গিয়েছিলেন সারেন্ডার করতেই হবে।
তারপরে বুদ্ধিজীবীদের বিকাশ ঘটেছে, আবার ঘটতে পারেনি, দুবার মিলিটারি রেজিম হচ্ছে বাংলাদেশে। সেখানে যখন মিলিটারি রেজিম থাকে বুদ্ধিজীবীদের বিকাশ ঘটে না, মিডল ক্লাসের রোল থাকে না। কারণ মিডল ক্লাসের রোলটা সেখানেই থাকে যখন সরকারের বিরোধিতা করা যায়, সরকারের ভুলগুলো দেখানো যায়, এবং সেটা গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব নয় সামরিক শাসন থাকলে। অ্যাক্টিভ জুডিশিয়ারি হয়, এবং একদম। এবং এটাও দেখা গেছে এই ফেজটায় আমরা যদি দেখি বিভিন্ন জায়গায়, আমি অনেকের নাম বললে বলা যেতেই পারে, কিন্তু এই মুহূর্তে সে নামগুলো হয়তো বলছি না, বহু এরকম রয়েছে ক্যান্টনমেন্টে বড় হওয়া, যারা হয়তো কেউ বিএনপি পরিবার, হয়তো বিএনপির, সে হয়তো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ, মানে তার যাদের হচ্ছে ক্যান্টনমেন্টে বড় হওয়া, বাবারা হচ্ছে আর্মি অফিসার, তাদের বাড়ির ছেলেমেয়ে এদের কিন্তু একটা যে মিডল ক্লাসের যে একটা প্রগ্রেসিভ ভূমিকা থাকে তাদের অনেকের মধ্যে, কিন্তু এটাই যে মূলত তাদের একটা প্রবল চাপ তৈরি হয়েছে সংবাদ মাধ্যম সেই জায়গা থেকে। আমি একটু গৌতম দত্ত আপনার কাছে আসছি, আগামী যে বিমস্টেকের এটা বললেন ৮ দফা দাবি, বাংলাদেশের সংখ্যালঘুরা তারা তাদের কণ্ঠ তারা রুদ্ধ করে, বহু অপমানিত হয়ে, এবং এই ফেজে সম্পত্তি জানমালের লুটপাট হওয়া থেকে শুরু করে আর হচ্ছে এই ধর্ষণ গণধর্ষণের যে ঘটনাগুলো বিভিন্ন সময় হয়েছে, সেখান থেকে বাংলাদেশকে যেই আসুক বা যেভাবে ভারতের সাথে কনফিডেন্স তৈরি করতে গেলে ৮ দফা দাবি একটা বড় কিন্তু একটা প্রশ্ন থাকবে। কারণ সেইটা নিয়েই কিন্তু যে পরিস্থিতি চিন্ময় ব্রহ্মচারী এবং তার পরবর্তী যে ভয়ঙ্কর হিংসা যে ছড়িয়ে পড়েছিল, যেটা বাংলাদেশ বারবার বলতে চেয়েছিল, এগুলো কিছুই না, ভারতীয় মিডিয়ার হচ্ছে অপপ্রচার। আজ কিন্তু দাঁড়িয়ে যখন তার সুর নরম করতে হচ্ছে বিপদ বুঝে ডক্টর ইউনূসকে, তাহলে এই ৮ দফার প্রশ্নটা কতটা আগামী দিনে গুরুত্ব পাবে, বা এটা আদৌ ফয়সলা এই মানে আগামী দিনে সম্ভব কিনা? দেখুন, ৮ দফাতে যেভাবেই গুরুত্ব পাক না কেন, আমি মনে করি যে ইউনূস সাহেব সম্পূর্ণভাবে মুখোশের অন্তরালের থেকে এই কথাগুলো আলোচনা করেন, এবং নতুন যে আজকে যারা নতুন দল তৈরি করছে, আমি তো তাদের বর্তমান যে সেদিন যে সভাটা হয়েছে, সেই সভাতে সেই সরকারের যত বাসে করে সেখানকার সাধারণ লোকজন সেই সভায় এসেছিলেন, সেটা তারা করতে পারেন না। সরকার থেকে তারা তখন বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে নতুন একটা দল তৈরি করছেন, সেই অবস্থায় সরকারি বাসকে কি করে তারা ব্যবহার করে, হচ্ছে কিংস পার্টি, এবং প্রেস কনফারেন্স করছেন, তার পাশে প্রেস সেক্রেটারি বসে আছেন, এইভাবে তারা বক্তব্য রাখতে পারেন না। তারা ফ্যাসিস্ট হাসিনাকে সরাবার কথা বলছেন মুখে, কিন্তু তারা পাশাপাশি দেখাচ্ছেন যে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে। তারা ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর কথা মুখে বলছেন, পাশাপাশি দেখা যাচ্ছে সংবিধান পরিবর্তনের কথা বলছেন, এবং সমন্বয় নামটা আজকে বাংলাদেশের মাটিতে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং শুধু তাই নয়, ক্ষমতা থেকে রাজনীতি করা এক জিনিস, আর ক্ষমতার বাইরে রাজনীতি করতে করতে ক্ষমতায় আসা আর এক জিনিস। এটা হয়তো নাগরিক, এই জাতীয় নাগরিক পার্টির ছেলেরা বুঝে উঠতে পারেনি। মনে রাখতে হবে যে ক্ষমতায় থেকে রাজনীতি করা এক জিনিস, আরেকটা রাজনীতি করতে করতে ক্ষমতায় আসা আর এক জিনিস। আমরা যদি বাংলাদেশের ইতিহাসটাকে অন্যভাবে একটু দেখি, একে ফজলুল হক থেকে শুরু করে, অর্থাৎ যুক্ত ফ্রন্ট থেকে শুরু করে, আওয়ামী মুসলিম লীগ থেকে শুরু করে, জিয়াউর হত্যাকাণ্ড থেকে শুরু করে, কিংবা এরশাদ ৯ বছরের শাসনকালের পরে প্রায় ১০ বছর সাজা প্রাপ্ত আসামি হয়ে থাকাকে কেন্দ্র করে দেখি, সর্বত্রই কিন্তু উল্টো রিয়েকশনটাই রয়েছে। বিএনপি বা আওয়ামী লীগকে বাদ দিলে পরে সেভাবে কিন্তু ক্ষমতার অলিন্দে বসবার ক্ষমতা কেউ হিসেবে তৈরি করতে পারেনি। আর মনে রাখতে হবে, এখনো কিন্তু আওয়ামী লীগ প্রায় 35 থেকে 38% ভোট ক্যারি করে। এখনো কিন্তু তাদের জনসংখ্যা 2 কোটি না হলেও প্রায় কাছে বেঁধে থাকবে তাদের জনসংখ্যা। এবং সামগ্রিক পরিবেশ পরিস্থিতির কারণে কিন্তু আওয়ামী লীগ আজকে অনেক বেশি সুসংহত হয়ে গেছে। আপনি যেটা বলতে চাইছেন পরিষ্কার হচ্ছে, একজন ডক্টর ইউনূস একজন অতীব ধূর্ত এক ব্যক্তি, একদম নিঃসন্দেহে অতীব ধূর্ত একজন ব্যক্তি, এবং যে পরিস্থিতি যে কারণে ইতিহাস বা হচ্ছে আজকে রাজনীতি বা ভবিষ্যতে ধরা পড়ে গেছেন। চিন্ময় প্রভুর জন্য কোনো ইতিবাচক স্টেপ নিলে তো বোঝা যায় যে ওনাকে উকিল অ্যালাউ করবো, ওনার কোর্টের কেস লড়ার জন্য ওনাকে সাহায্য করা হবে, আইনি সহযোগিতা ছাড়ার কথা বলা হচ্ছে না, ওনাকে আইনি সহযোগিতা আমরা ব্যবস্থা করে দেবো। কোর্টে তো উকিল দাঁড়াতে পারছে না চিন্ময় প্রভু, তখন তো বোঝা যাবে। একদমই বিচার ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করে দেওয়া,
আর যে গণতন্ত্রের উপাদানগুলোকে বাংলাদেশ গণতন্ত্রের পথে চলতে গিয়ে বারবার তাকে হোঁচট খেতে হয়েছে, বারবার তার সামনে এত বড় বড় গাড্ডা তৈরি করা হয়েছে, যে কারণে তা অতিক্রম করতে গিয়ে বেগ পেতে হয়েছে, এত সহিংসতা, রক্তপাত এবং ধারাবাহিক সংখ্যালঘু নির্যাতনের যে রেকর্ড তারা করেছে তা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাসকেও কিন্তু চমকে দেওয়ার মতো। তাই এই বিষয়টা অত্যন্ত আগামী দিনের কাছে তার যে বোধোদয়, সেই বোধোদয়ের পেছনে কি কোনো আস্তিনে লুকোনো কিছু যদি অস্ত্র থাকে, ডক্টর ইউনূস তাকে চিনে নেওয়ার মতো সক্ষমতা ভারতবর্ষের যে কোনো জায়গায় রয়েছে। আর পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অনেক আপনাকে খুব ভালো করে চিনে গেছে। আর সমন্বয়করা তো এরকম কচি বাচ্চা এখনো, ভারতবর্ষে তারা ভাবছে বিরাট কিছু করেছে। ভারতবর্ষে 80-র দশকে এরকম প্রফুল্ল মহান্ত থেকে শুরু করে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে, উদাহরণ অনেক আছে।